চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ। মালয়েশিয়া থেকে আসা এসব জাহাজে রয়েছে মোট ৫১,০০০ মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল স্টার নামের জাহাজে রয়েছে ২৫,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ইস্টার্ন কুইন্স জাহাজে এসেছে ২৬,০০০ মেট্রিক টন অকটেন। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুটি বন্দরে পৌঁছানোর পরপরই জ্বালানি খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে আরও ৫টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে এ বিষয়ে আমাদের সবশেষ জানাচ্ছেন সহকর্মী রুমেন চৌধুরী। আপনি যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রাম বন্দরের যে তেলের যে জাহাজ, সেই জাহাজ কিন্তু একের পর এক, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসলে একের পর এক কিন্তু বাংলাদেশে জাহাজ আসছে। এই পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে আমাদেরকে যেটি তথ্য দেওয়া হয়েছে, যে তথ্য আমরা পেয়েছি, তাতে ২৯টি জাহাজ এ পর্যন্ত এসেছে। আমি আপনাদের পিছনে একটু দেখাতে চাই আসলে চট্টগ্রাম বন্দরের যে জাহাজের পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটা ভালো রয়েছে। এবং গতকালকেও জাহাজ এসেছে দুটি, অকটেন এবং ফার্নেস অয়েলের আরও দুটি জাহাজ চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে, সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই জাহাজে মোট ৫১,০০০ মেট্রিক টন জ্বালানি তেল আসলে এই দুটি জাহাজ নিয়ে এসেছে, যেটি আমাদেরকে একেবারে নিশ্চিত করেছেন বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গণসংযোগ সহকারী যিনি রয়েছেন ফারজিনা আক্তার মমিতা, তিনি আমাদের গণমাধ্যমে আসলে সেটি নিশ্চিত করেছেন। আমরা যদি একটু বলি, এপ্রিলের শুরু থেকেই, প্রথম সপ্তাহ থেকে আসলে চট্টগ্রাম বন্দরে এই পর্যন্ত ২৯টি জাহাজ এসেছে। তার মধ্যে এলএনজি, এলপিজি, ডিজেল, জেট ওয়েল এবং গতকালকে অকটেন এবং ফার্নেস ওয়েল নিয়ে জাহাজ দুটি এসেছে। তার মধ্যে আসলে এই মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যেও নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ভারত এবং নাইজেরিয়া থেকে ধাপে ধাপে জাহাজগুলো এসেছে। যার মধ্যে সর্বশেষ এপ্রিলের প্রথম সপ্তাহে ৫টি বড় জাহাজ জ্বালানি খালাস করে। নিরাপত্তা এবং তেল বিষয়ে যদি বলি, বাংলাদেশ নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড কড়া পাহারায় বহির্নোঙর থেকে জ্বালানি তেলগুলো খালাস করতে সহযোগিতা করছে। এবং বর্তমান অবস্থা যদি একেবারেই বলি, একের পর এক জাহাজ আসায় জ্বালানি সংকট কেটে যাওয়ার খবর পাওয়া গেলেও বৈশ্বিক অস্থিরতার কারণে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে শুরু করে যেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে সেটিও। বাংলাদেশ শিপিং কর্পোরেশন অবশ্য এই নিয়ে গতকালকে সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন। সেই মতবিনিময় সভায় তারা বলেছেন যে তাদের যে জাহাজ যেগুলো আসলে ভাড়ায় চালিত হয় এবং তারা এই জাহাজ নিয়ে আসলে অনেকটা লাভবান আছেন এবং ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ তারা ভাড়া পেয়েছেন এমনটি দাবি করেছেন। এই জাহাজের বিষয়টা আসলে যদি বলে, চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে আসলে তেমন যেই ভিড়টি দেখা গিয়েছিল, এখন পর্যন্ত সেই ভিড়টি দেখা যাচ্ছে এবং সেটি পরিচালনা করার জন্য প্রশাসন অত্যন্ত ধীর প্রজ্ঞায় তাদের নিয়ন্ত্রণ করছেন এবং তাদেরকে তেল দেওয়ার ব্যবস্থা করছেন এবং আস্তে আস্তে এই সংকট কাটবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল চট্টগ্রাম বন্দরের তেল জ্বালানি আসা এবং খালাসের বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রুমেন চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ চলছে। এছাড়াও বগুড়া ৬ আসনে উপনির্বাচনে ভোটও হচ্ছে আজ। সকাল ৭:৩০টায় এই ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪:৩০টা পর্যন্ত। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে লড়ছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। এই আসনে মোট ১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে শেরপুর ৩ আসন থেকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪,১৩,৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি এবং সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি। দর্শক, শেরপুর থেকে ভোটের পরিস্থিতি সবশেষ জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান রাসেল। জি, আপনি যেমনটা বলছিলেন, শেরপুর ৩ আসনে কিন্তু
সকাল 7টা থেকে নির্বাচনের যে ভোট গ্রহণ তা কিন্তু শুরু হয়েছে এবং তা কিন্তু উৎসবমুখর পরিবেশেই আমরা যতটা নির্বাচন ঘুরে দেখতে পেয়েছি, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কিন্তু বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমরা ইতিমধ্যেই ঘুরে দেখতে পেয়েছি যে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। আহ, কিছুক্ষণ আগে আমরা আমরা একটি ভোট কেন্দ্রে কিন্তু বিএনপির যে প্রার্থী ধানের শীষের তিনি কিন্তু ভোট দিয়েছেন একটি কেন্দ্রে এবং তার সাথেও আমরা কথা বলেছি। তিনি কিন্তু নির্বাচনকে সুষ্ঠু হচ্ছে বলেই তিনি আমাদের সাথে জানিয়েছেন। এছাড়াও আমরা আমরা আরো বেশ বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু জানিয়েছে যে নির্বাচন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এবং কোনো প্রকারের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন এখনো তারা হয়নি। তো শেরপুরে শেরপুরে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তো আমি যদি আরেকটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে শেরপুর 3 আসনে কিন্তু মোট ভোটার রয়েছে 4,13,000 ভোটার এবং কেন্দ্র রয়েছে 128টি কেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়াও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানতে পেরেছি তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছে এবং মোবাইল টিমের মাধ্যমেও তারা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তো এই ছিল শেরপুর থেকে নির্বাচন সম্পর্কে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মনিরুজ্জামান। দর্শক, এখন বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন কিবরিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি ঈশিতা, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি বগুড়া উপনির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের যে ছেড়ে দেওয়া আসনটি, সেটিতে আজকে নির্বাচন চলছে। আর এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বগুড়া জেলা বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল। এখানে যে সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন, সেটি হলো যে গতকাল থেকে প্রচুর পরিমাণ বিজিবি, পুলিশ মোতায়েন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় 18 থেকে 20 জন নিয়োগ করা হয়েছে। ব্যাপক ভাবে একেবারে নিরাপত্তার চাদরে ঢাকিয়ে রেখেছেন এই বগুড়া উপজেলাকে, যেটিকে এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে খুবই শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে নির্বাচন ভোট প্রদান করছেন ভোটার। তাদের মধ্যে কোনো বিঘ্ন বা এ পর্যন্ত কোনো বিড়ম্বনার শিকার হতে হয়নি। রুহুল আমিন কিবরিয়া, বগুড়া। দর্শক, এই ছিল বগুড়ার ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন কিবরিয়া। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। অপসারিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অভিযোগে তেমন সাড়া দিচ্ছে না আইসিসি, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমগুলো। অন্যদিকে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত 11 সদস্যের অ্যাডহক কমিটিতে ইতিবাচকভাবে দেখছে ভারত। দেশটির মতে এই উদ্যোগ দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুনরুজ্জীবনের একটি কৌশলগত পদক্ষেপ। ইতোমধ্যে এই কমিটি ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ পূর্বে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে দুই দেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। দেশজুড়ে জ্বালানি সংকট এখনো পুরোপুরি কাটেনি। ফলে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও সরবরাহ বন্ধ, আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। অনেক পাম্পে জ্বালানির সংকট এতটাই তীব্র যে স্টক শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছেন মালিকরা।
এতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে একই চিত্র। এদিকে জ্বালানি সংকটের কারণে পরিবহন খাতে দেখা দিয়েছে অচল অবস্থা। পণ্য পরিবহনে বিলম্ব হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ পেট্রোল পাম্পে আছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু রাজধানীর যে শাহবাগ পেট্রোল পাম্প সেখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে কিন্তু আজকে কোনো স্বস্তিদায়ক খবর নেই। বিগত দিনগুলোর চেয়ে আজকের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু এই পাম্পের পরিস্থিতিটা ঠিক ঘুরিয়ে দেখাই, যে তারা আমি বাইকারদের সাথে কথা বলেছি এবং যারা চালক আছে, প্রাইভেট কার চালক, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তারা তেল নিচ্ছেন। তা তাদের আজকের অভিযোগ কিন্তু আরও বেশ গুরুতর। তারা আমাকে জানিয়েছে যে আজকে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ, মাত্র 2-3টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে। তো 3-4 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়েও কিন্তু তারা 200-300 টাকার উপরে তেল পাচ্ছেন না, যেহেতু শনিবার থেকে আবার তাদের অফিস। সেই জন্য তারা কিন্তু বেশ উদ্বেগ জানিয়েছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে খুলসা করে বলেছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, খুলসা করে বলেছেন যে পেট্রোলের এবং অক্টেনের দাম প্রয়োজনীয় বাড়িয়ে দেওয়া হোক, তারপরেও যেন আসলে তেলের দাম তেলটি সহনীয়, অর্থাৎ সবার জন্য সহজলভ্য করা যায়। এই ছিল আমার কাছে আসলে রাজধানীর শাহবাগ পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। ঈশিতা। ধন্যবাদ শফিক আহমেদ। দর্শক, এখন আমরা যাচ্ছি রাজশাহী। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। তার কাছ থেকে জেনে নেব রাজশাহীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। ঈশিতা, আপনি যেমনটা বলছিলেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর নগরীর আফরিন ফিলিং স্টেশনে। এখানে এই মুহূর্তে আপনাকে যদি দেখায় চিত্রটা, যে এখানে যানবাহন, যে বাস, মাইক্রো এবং মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন, এর ভিতরে মোটরসাইকেলের দীর্ঘ লাইন হয়েছে। যানবাহন চালকরা আমাদেরকে যেটা বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে কোনোভাবে তেল দিয়ে সংকুলান করা যাবে না, একটা নির্দিষ্ট শৃঙ্খলার ভিতরে আনতে হবে, হিসাবের ভিতরে আনতে হবে। বিভিন্ন এলাকার বাইরের এলাকার লোকজনও এসে এই মোটরসাইকেলে তেল নিচ্ছে, গাড়িতে তেল নিচ্ছে। এরা বলছে যে একটা নির্দিষ্ট সিস্টেম আনতে হবে। আর এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছে তারা বলছে যে তারা যে পরিমাণ তেল আনছে সেটা দিয়ে তারা সংকুলন করতে পারছে না, প্রচুর চাপ। আর রাজশাহী জেলায় মোট 44টার মতো ফিলিং স্টেশন আছে। এই ফিলিং স্টেশনগুলো সবগুলো একত্রে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না, যার ফলে এই সংকটটা বেশি দীর্ঘ লাইন দেখা দিচ্ছে এই সব ফিলিং স্টেশনগুলোনে। তো এই মুহূর্তে যানবাহন চালক এবং ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের বলছে যে যদি নীতি নির্ধারণ না করা হয়, যদি শৃঙ্খলার ভিতরে না আনা হয়, তাহলে পরে এইভাবে প্রত্যেকদিন গন্ডগোল হতে থাকবে। রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো যখন যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে প্রত্যেকদিন কোথাও না কোথাও গন্ডগোল সংঘর্ষ ঘটছে কর্তৃপক্ষের সঙ্গে, এখানে যারা ফিলিং স্টেশন আছে তাদের সঙ্গে। তো এই ছিল রাজশাহীর জ্বালানি তেল সরবরাহের অবস্থা নিয়ে সর্বশেষ। দর্শক, রাজশাহী থেকে ফিলিং স্টেশনগুলোর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। দেশে প্রতিদিনই বাড়ছে হামের সংক্রমণ। এর মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শুধুমাত্র এক সপ্তাহেই কয়েক শতাধিক শিশু হামে আক্রান্ত বা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 138 আর হামে মারা গেছে 21 শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 1599 আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 7577 জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছেড়ে যাওয়া রোগীর সংখ্যা 5241 জন। হামের সংক্রমণ রোধে জরুরি টিকা কর্মসূচি পরিচালনা করছে সরকার। দর্শক, রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সীমা প্রধান। ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন, একদিকে দেশ জুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে রাজধানীর যে শিশু হাসপাতালগুলো অর্থাৎ সংক্রমণ বেদী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আমরা দেখছি সঠিক সময়ে এবং সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে জটিলতা কাটিয়ে বাড়ি ফিরছে বিপুল সংখ্যক শিশু। আমি এই মুহূর্তে আছি শেরেবাংলা নগরের শিশু হাসপাতালতে, জানাবো গেল 24 ঘন্টায় এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে আমি জানিয়ে রাখি, আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে গত
24 ঘন্টায় এখানে ভর্তি হয়েছে 12 জন শিশু, কিন্তু এরই মধ্যে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে জটিলতা কাটিয়ে 13 জন শিশু। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমরা দেখেছি যে গত 6 এপ্রিলে 2 জন শিশু মৃত্যু হয়েছে এই হামে সংক্রমণ ব্যাধি, তাদের হামের উপসর্গ তাদের শরীরে কিছুটা ছিল। তবে এরপর কিন্তু গত 7 এপ্রিলের পর থেকে আমাদেরকে জানানো হয়েছে তেমন কোনো মৃত্যুর হার এখানে আমরা দেখতে পাইনি। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি, আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই শিশুগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন, সকল শিশুকে তারা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। একই সাথে আমরাও দেখেছি আইসিইউতে যারা রয়েছে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে, এবং একই সাথে যারা সাধারণ ওয়ার্ডে আছেন যে সকল সংক্রমণ ব্যাধি শিশুরা, সেই সকল শিশুদেরকেও কিন্তু চিকিৎসকরা তাদের নিরলস চেষ্টায় তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জটিলতা কাটিয়ে কিছুটা বিপদের আশঙ্কা যেটি রয়েছে সেটি কাটিয়ে কিন্তু হাসপাতাল থেকে বেশ কিছু শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। আপনাকে আমি আরেকটু নিশ্চিত করে রাখি, আমরা দেখেছি এবং চিকিৎসকের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে সকল শিশুকে টিকা দেওয়া হয়েছিল এবং যে সকল শিশুর মধ্যে সে সকল শিশুদের মৃত্যুর হার যেটি রয়েছে কিংবা উপসর্গ যেটি সেটি কিছুটা কম ছিল। তবে যে সকল শিশুকে টিকা দেওয়া হয়নি এবং এমআরআই ভ্যাকসিন যেটি রয়েছে সেটি সম্পূর্ণ ছিল না, সেই সকল শিশুদের মধ্যে কিন্তু এই হামের উপসর্গ বেশি দেখা গিয়েছে। একই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রেখে চিকিৎসকরা কিন্তু আমাদেরকে বলেছেন সাধারণত উচ্চ জ্বর এবং 1-2 দিনের মধ্যে যাদের মধ্যে ঠান্ডা কাশি এরকম উপসর্গ দেখা দিয়েছিল তারা কিংবা হামের রেশ দেখা দিয়েছিল, তারা হাসপাতালে আসার সাথে সাথেই কিন্তু তারা খুব চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এই ছিল হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতাল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। সায়দাবাদ বাস টার্মিনাল ও বায়তুল মোকাররম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ সকাল 11টা থেকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের পৃথক 2টি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালে অনুমোদন ছাড়া বসানো বাস কাউন্টার সরানো হয়। সেই সাথে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করায় স্থানীয় ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ডিএসসিসি জানিয়েছে ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে। ঢাকার সাভারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নামা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বুধবার স্থানীয় চাল ও ভোজ্য তেলের গুদামগুলোতে অভিযান চালানো হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। এ সময় বাজারের অলি গলিতে থাকা গুদামগুলোতে প্রবেশ করেন কর্মকর্তারা। এ সময় ক্রয় বিক্রয় রসিদ এবং পণ্যের মজুতের সঠিক পরিমাণ দেখা হয়। পাশাপাশি অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি না করার অঙ্গীকারে ব্যবসায়ীদের কাছ থেকে লিখিত মুচলেখা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভবিষ্যতে কোনো বড় ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাটোরের গুরুদাসপুরে অনুমোদন ছাড়াই তেল বিক্রির অভিযোগে একটি মিনি তেল পাম্প সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার নাজিরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আকাশ মৎস্য খামার নামের ব্যবসা প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অনুমোদন না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা ও দোকান সিলগালার আদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, তেল বিক্রির অনুমোদন না থাকায় জরিমানা সহ দোকান সিলগালা করা হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে 3,000 লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বর বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড হাতিয়া স্টেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে তেল মজুত করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে মজুত ও বিক্রয়ের দায়ে 2 ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সিলেটের বিয়ানীবাজার সীমান্তবর্তী দোবাগ এলাকা থেকে 1,75,00,000 টাকার ভারতীয় অবৈধ জিরা কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যায় বিজিবি 52 ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার দোবাগ এলাকা থেকে এসব ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিক্স জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরা কারবারিদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখবে। সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 20 জন। বুধবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার উপর দিয়ে ট্রলি নিয়ে যায় এই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। এ নিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আব্দুল হামিদের ছেলে আহাদ নূর আহত হয়, পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে রফিনগর গ্রামের আশরাফ উদ্দিনের পক্ষে একটি হাঁস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মৃত তাহের আলীর ছেলে গিয়াসউদ্দিন মারা যান। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চলছে বাঙ্গির মৌসুম। এ অঞ্চলের কৃষকদের জন্য বাঙ্গি অন্যতম প্রধান ফসল। মৌসুম এলেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের ক্ষেত থেকে পাকা বাঙ্গি সংগ্রহ করে বিভিন্ন অস্থায়ী হাটে বিক্রির জন্য নিয়ে যান। আজ ভোর থেকেই টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার ভিড় ছিল কম। ফলে রাস্তার দুই পাশে বাঙ্গি সাজিয়ে রেখে নিরুপায় হয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে কৃষকদের। বৃষ্টির কারণে বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।